তো দেখো আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম কি ছিল .php। .php এর কারণ কি, কারণ হচ্ছে আমরা যে কোনো প্রোগ্রামিং যে কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করে আমরা তারপরে একটা এক্সটেনশন দিয়ে তার বুঝিয়ে দিতে হয় যে আমরা আসলে কিসে কাজ করতে যাইতেছি। আবার দেখো তোমরা এই যে আমার সাবলাইম টেক্সটের নিচে এই যে এই জায়গাটাতে PHP লেখা হচ্ছে, বাট আমি যদি এখানে HTML ফাইলে কাজ করতাম তাহলে এখানে কি আসতো, HTML এর এক্সটেনশনটা পাইতো, সে HTML এর পাইতো, এখানে যত যেই ল্যাঙ্গুয়েজ আছে ওইটাই পাইতো সে এডিটরের মধ্যে, ঠিক আছে। তো এখন আমি এখানে .php দেওয়ার মানে হচ্ছে আমি এখন কোথায় আছি, কোথায় কাজ করব, PHP তে কাজ করব, ঠিক আছে। সে এডিটরে অটোমেটিক বুঝে নিছে। এখন আসো PHP আসলে মূলত কি দেখো, PHP এর উইকিপিডিয়াতে যদি আমরা যাই, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, ইন্টারভিউর সময় এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হয়। এটার প্রথম প্রতিষ্ঠাতা কে, 1994 সালে। এই যে জিনিসগুলো একদম সামারি এখানে যে PHPর মধ্যে এই জায়গাটার মধ্যে লেখা আছে, এই সামারিটা একটু দেখে নিবা সবাই। আর বর্তমানে কত ভার্সন চলতেছে, আর কি কি ফিচার আছে। আর এখানে দেখো এই PHPটারে বর্তমানে যারা ইয়া করে তারা হচ্ছে জেন টেকনোলজি, বর্তমানে যে ডেভেলপার টিমটা কাজ করে সেটা হচ্ছে জেন টেকনোলজি। এখন জেন কি, জেন হচ্ছে ধরো একটা জিনিসের মধ্যে ধরো সাপোজ তোমাদেরকে একটা কিছু করানোর পরে তোমাদের থেকে একটা পরীক্ষা বা এরকম তোমাদেরকে একটা স্বীকৃতি দেয় না, এই যে যেমন সাপোজ ফাইবারে লেভেল সেলারদেরকে লেভেল দেয়, এই টাইপের একটা স্বীকৃতি দেয়। এটা হচ্ছে জেন কর্পোরেশন একটা ইয়ে আছে, ওনারা PHP থেকে তোমরা এক্সামে যদি অংশগ্রহণ করো ওইখান থেকে তোমার 100 মার্কসের একটা পরীক্ষা নিবে, ওইখান থেকে তোমার সার্টিফাই করবে। তো ওনারা মূলত এই জিনিসগুলা থেকে কোশ্চেন করে। এই যে 11টা, এই যে এখানে দেখো এই যে 11টা টপিকস থেকে ওনারা মোটামুটি 11টা অধ্যায় বলা যায়, আমাদের বইয়ের অধ্যায়ের মতো 11টা অধ্যায় থেকে তারা বিভিন্ন কোশ্চেন করে। এখানে যদি আমরা হিসাব করি PHP বেসিকের মধ্যে আছে হচ্ছে সিনট্যাক্স, অপারেটর, ভেরিয়েবল, কন্ট্রোল স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট ফাংশন, নেম স্পেস, এক্সটেনশন, কনফিগ, পারফরমেন্স বাইকট, এই যে এরকম করে যত এই যে 11টা টপিকস থেকে ওনারা কি করে, কোশ্চেন করে। তো কোশ্চেন করার পরে যে মনে পাস মার্ক 40 পায় সে হয়তো জেন সার্টিফাইড তারা ইয়া দিয়ে দেয়, তারা জেন্ডার একটা সার্টিফিকেট দিয়ে দেয়। তো এটা গেল মোটামুটি PHPর কথা। আর PHP সম্পর্কে এখান থেকে উইকিপিডিয়া থেকে এই যে হিস্টোরিটা একটু দেখে নিন, উইকিপিডিয়াতেই দেওয়া আছে। এখন আসো যদি PHP.net-এ যায়, PHPর হচ্ছে এটা হচ্ছে একদম তাদের অফিসিয়াল সাইট, মানে এটার মধ্যে তাদের যত কিছু নতুন আপডেট হইতেছে প্রত্যেকটা আপডেট ভার্সন তাদের এই PHP.net-এর মধ্যে তারা দিয়ে দেয়। তাদের এই যে দেখো কতগুলো ল্যাঙ্গুয়েজে তাদের এই PHPর যে সাইটটা আছে ওইটা হচ্ছে। তো এখন ইনস্টলেশন তো আমরা জানি মোটামুটি সবাই তো পারবো, তাই না। এখন দেখো আমরা যদি বেসিক সিনট্যাক্সে আসি, PHP ট্যাগ, এখন PHP শুরু শেষ নিয়ে আমি ক্লাসে অনেক কথা বলছিলাম, PHP শুরু শেষের ট্যাগগুলো নিয়ে, যে আসলে PHPতে আমাদের কিভাবে আমরা আসলে মূলত PHPটা শুরু করি, কিভাবে শেষ করি। তো PHP HTML এর জন্য আমরা নর্মালি কি করে দেখো তো, HTML ডক টাইপ HTML লিখি। আচ্ছা আমরা ডক টাইপ HTML কেন লিখি জায়গাটা বলো তো, এটা কখন থেকে আসছে এটা জানো? হ্যাঁ, HTML5 চলতেছে না, তখন থেকে এটা আছে। আর এটা দেয় মূলত মেবি যে কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করার জন্য মনে হয় এই কাজটা করা, না জানো HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটার জন্য হয়তো। এই যে ক্যারেক্টার সেট UTF-8 এখানে হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার PS কোড কথা বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ
তো সাপ্লাই হ্যাঁ সমস্যা নাই তো, অ্যাজ ইউ ইউজ, তুমি বিএস কোডটা ইউজ করবা নাকি সাবলাইম ইউজ করবা। প্রথমে শেখার জন্য বিএস সাবলাইমটা সমস্যা নেই, সাবলাইমে দেখা যায়, বাট বিএস কোডটা পরে করলেও সমস্যা নেই, কারণ আমরা বিএস কোড যখন লারাবেল করবো তখন বিএস কোডটা ইউজ করবো। তো এর সব মানে ভালো কারণ হচ্ছে এখানে একটা টার্মিনাল থাকে, তো আমাদের লারাবেলের জন্য তো এখানে কমান্ড দিতে, তো তখন আমরা ওই বিএস কোডটা ইউজ করবো। আমি মূলত লারাবেলের কাজ করার সময় ইউজ করি। তো এবার আসো, এখানে দেখো আমাদের HTML এর শুরু আছে, শেষ আছে, হেড আছে, বডি আছে, একটা স্ট্রাকচার আছে, ঠিক না? তো সেম প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা স্ট্রাকচার থাকে। সি যেহেতু করছো, সি এর মধ্যে কি থাকে বলো তো? সি এর মধ্যে আমরা কি দিয়ে শুরু করি? ইনক্লুড stdio.h দিয়ে শুরু করি না? তারপর ইনক্লুড math.h, তারপর হচ্ছে আবার কি করি, ইন্ট মেইন, ওরকম একটা স্ট্রাকচার আছে। তো পিএইচপির স্ট্রাকচারটা হচ্ছে এটা হচ্ছে পিএইচপি শুরু, মানে এখান থেকে হচ্ছে পিএইচপি শুরু। এখন এখানে তারে ক্লোজ করে দেওয়ার জন্য মানে তার মানে পিএইচপি ক্লোজ হয়ে গেল। এটা হচ্ছে পিএইচপি 7 থেকে মেবি এরকম করে পিএইচপি লেখা হয়, আর আগে অন্যরকমভাবে ছিল, মূলত এরকম ছিল, এরকম ছিল মেবি পিএইচপি শুরু শেষ এভাবে করা যেত। এটা মেবি 5 এর আগে ছিল এরকম, 5 এ এরকম শুরু শেষ করতে যাইতো। আচ্ছা যাই হোক, এখন দেখো পিএইচপি শুরু শেষ তো বুঝে গেছে যে আমাদের পিএইচপি শুরু হবে কিভাবে, শেষ হবে কিভাবে। এখন আসো, এখন আমরা যদি এটা না দিই কোনো সমস্যা আছে? আচ্ছা কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা কখন হবে বলেন তো? সমস্যাটা কখন? আতিক অথবা আফরিন সুলতান, আপনারা যে কোনো একজন বলেন। আপনার সাউন্ড একটু কম আসে, একটু ওই স্পিকারটা মুখের সামনে নিয়ে বলেন। এখন বোঝা যাইতেছে কি আমি কি বলতেছি? হ্যাঁ, এখন আমরা এখানে ক্লোজ করে নিই। আচ্ছা তাহলে আমি আলোচনা করে ফেলি ডিরেক্ট। এখানে আমরা পিএইচপি রে ক্লোজ করে নেই, তারপরেও কি হলো, বাংলাদেশটা প্রিন্ট করলো এখানে ক্লোজ না করার পরেও। ওটা রিফ্লেক্ট হতেছে কেন? এখন দেখেন আমরা এখানে পিএইচপি ক্লোজ করে নেই, পিএইচপি ক্লোজ না করার পরেও সেই করছে বাংলাদেশ। এখন প্রবলেমটা কখন হবে? প্রবলেম হবে তখনই, এই যে ধরেন আমি যদি এখন এখানে একটা HTML ফাইল করলাম, এখন দেখেন এই জায়গাটাতে এখন এরর দিবে। এখন পিএইচপি যদি আমি ক্লোজ না করি, একটা সিনট্যাক্স এরর দিয়ে দিছে, তার মানে হচ্ছে আমাদের পিএইচপিতে ক্লোজ না করাটা বেশি ফাস্টার, মানে এখানে ক্লোজ না করাটা ভালো যখন আমরা শুধু পিএইচপি কোড করব কোথাও, কিন্তু যখনই আমরা এরকম কোনো HTML এর কোড করব তখনই সাথে সাথে আমাদের কি করতে হবে, উপরেরটা ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে? এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ হচ্ছে এখন আমি যদি এখানে ডাটাবেজে লিঙ্ক করাইতাম, শুধু এই পেজে শুধু ডাটাবেজে থাকবে, তাহলে কি করতাম, আমি এটা ক্লোজ করতাম না, কারণ এটা অনেক বেশি ফাস্টার ক্লোজ না করলে। ক্লোজ না করাটা সব থেকে ভালো। এবার আসেন, এবার আমি ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট আর হচ্ছে বিল্ট ইন ফাংশনের মধ্যে কিছু পার্থক্য বলবো, যে ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট আর বিল্ট ইন ফাংশনের মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা ইকো তো বোঝা গেছে, শারিয়ার ইকো কেন লিখছি বলো তো? তোমাদের কি নেটে সমস্যা?
শাড়ির কই আসলে কি বুঝতেছে না বুঝতেছে না সেটাই তো বুঝতেছি না আমি। এখন দেখো ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট আর বিল্ট ইন ফাংশনের মধ্যে পার্থক্যটা কি। আমি যদি কিছু বিল্ট ইন ফাংশন সার্চ দিই, পিএইচপিতে যদি আমি কিছু বিল্ট ইন ফাংশন সার্চ দিই, এই যে এখানে এই যে এসকিউআরটি এটা একটা বিল্ট ইন ফাংশন, তারপরে হচ্ছে রাউন্ড একটা বিল্ট ইন ফাংশন, তারপরে হচ্ছে সাইন একটা বিল্ট ইন ফাংশন, ট্যান একটা বিল্ট ইন ফাংশন। এখন এই যে বিল্ট ইন ফাংশনগুলা এই জিনিসগুলো সবগুলো কি যার সামনে প্যারেনথেসিস দেয়া আছে এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। আচ্ছা, যখন আমরা কাজ করবো তখন আরো বেশি বেশি দেখবো সমস্যা। আমরা আমাদের কাজের ক্ষেত্রে অনেক কিছু আসবে, যেমন প্রিন্টার আসবে, তারপরে হচ্ছে আমাদের কোনো ক্যারেক্টারের কাউন্ট আসবে, আমরা কোনো অ্যারে দেখার জন্য অনেক ধরনের বিল্ট ইন ফাংশন আমরা দেখবো আস্তে আস্তে, সমস্যা নাই, আমাদের কাজ করতে করতে আসবে। এখন বিল্ট ইন ফাংশন আর ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্টগুলোর মধ্যে পার্থক্য কি হয়। এখন দেখো ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট হচ্ছে তার প্যারেনথেসিস তুমি দিতেও পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নাই। এখন সাপোজ যদি ধরো আমি একটা অ্যারে রাখলাম, এটা না বুঝলেও চলবে, জাস্ট শুধু আমি একটু বোঝানোর জন্য দেখাইতেছি, এই অ্যারে না বুঝলেও চলবে। এখন দেখো এই যে এখানে কাউন্ট আছে, তো কাউন্টের মধ্যে আমার একটা প্যারেনথেসিস আছে, প্যারেনথেসিসের মধ্যে আমি ভেরিয়েবল এটারে রাখলাম। এখন এখানে কাউন্টের মধ্যে যদি আমি প্যারেনথেসিস দিই তাহলে সে বলবে যে ঠিক আছে, কোনো ইরর নাই, এখানে কোনো ইরর নাই। কিন্তু যখনই আমি তারে প্যারেনথেসিস দিব না, প্যারেনথেসিস না দিলেই সে একটা ইরর দিবে। অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে, সে এখনই কি করবে, একটা ইরর দিয়ে দিছে। এখন এই যে একটা সেন্টেক্স ইরর দিয়ে দিছে। এখন তাহলে এটা হচ্ছে আমাদের এই বিল্ট ইন ফাংশন, যেগুলারে প্যারেনথেসিস অবশ্যই দিতে হবে। তাদেরকে প্যারামিটার দিতে হলে তাদেরকে অবশ্যই কি দিতে হবে, প্যারেনথেসিস দিতেই হবে। আর যদি আমাদের সেটা ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট হইতো তাহলে আমাদের প্যারেনথেসিস দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। প্যারেনথেসিস দিলে সেটা বিল্ট ইন ফাংশন হবে, আর প্যারেনথেসিস না দিলে সেটা ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট হিসেবে কাজ করবে, সমস্যা নেই। এরকম একটা হচ্ছে কি ইকো দেখো এটা হচ্ছে একটা কি ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট। এটাতে তুমি চাইলে এই যে প্যারেনথেসিস দিলে এখন সে বিল্ট ইন ফাংশন, দিলেও পারো না দিলেও পারো। এই যে প্যারেনথেসিস আমি দিলেও কোনো প্রবলেম নাই, ইকো করছে সে স্ট্রিং, মানে সে প্রিন্ট করে দিছে। আর এখন আমি প্যারেনথেসিস ছাড়াও যদি দিই, সে সেম জিনিসই প্রিন্ট করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের পিএইচপিতে আরও কিছু বিল্ট ইন ফাংশন আছে, যেমন ইনক্লুড, এটাতে আমি প্যারেনথেসিস দিতেও পারি নাও দিতে পারি। তারপরে হচ্ছে রিকোয়ার, এটাতে আমি প্যারেনথেসিস দিলেও পারি না দিলেও পারি, ইচ্ছা আমার যে আমি প্যারেনথেসিস দিব কি দিব না। এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট। তো ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্টের ক্ষেত্রে প্যারেনথেসিস দিলেও দেওয়া যাবে, না দিলেও নাই, বাট ওই আমাদের বিল্ট ইন ফাংশনে অবশ্যই তাকে প্যারেনথেসিস দিতে হবে। বুঝে গেছে? সবার কথা শুনতেছেন? আচ্ছা, তাহলে এখন বুঝে গেছে ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট আর বিল্ট ইন ফাংশনের মধ্যে পার্থক্য। আচ্ছা, এখন আসো যে আমরা যদি বলি যে আমাদের প্রিন্ট ভার্সেস ইকো, এটা আমি ওই ইয়াতেও করছি, তারপরে তোমাদের 5 দিনে ফ্রি কোর্স ওইটা কিন্তু অনেকবার দেখাইছি, তারপরে এখানে দেখাইতেছি। হ্যাঁ,
সারির জন্য। এখন আমরা যদি প্রিন্ট লিখি, প্রিন্ট আর ইকোর মধ্যে নর্মালি পার্থক্য কি আছে বলো তো? কি আসবে ইকো আর প্রিন্টের মধ্যে? আতিক বলো তো পার্থক্যটা। বুঝি নাই। আমরা পিএইচপিতে ইকো ইউজ করি, তো আমাদের কোনটা ফাস্টার বেশি? ইকোটা ফাস্টার বেশি। তো এর যথেষ্ট কারণ আছে, সেটা হচ্ছে দেখো আমরা যদি দেখি যে প্রিন্টের মধ্যে কোনো ভ্যালু আছে, সে ভ্যালু এই জন্য কি প্রিন্ট করবে? আগে রিটার্ন ট্রু করলে 1 প্রিন্ট করে না? এখন দেখো এটা যদি আমরা ইকো করি, দেখবো যে রেজাল্ট কত আসবে বলো তো? এখানে 4 আসবে। দেখো এখানে কিন্তু 41 প্রিন্ট করবে, 41। দেখো 41 প্রিন্ট করবে। এই একটা কোত্থেকে আসছে বলো তো? এই একটা কেন আসছে? এই একটা এই জন্যই আসছে, এখানে দেখো আমরা ইকো করলাম প্রিন্ট 4, তো প্রিন্ট 4 মানে তো হচ্ছে প্রিন্টের মধ্যে কোনো স্ট্রিং আছে, কোনো ভ্যালু আছে, ঠিক না? তো তার মানে কি সে তো ট্রু, তাই না? সে ট্রু কিনা? তো ওই যে তোমাদেরকে আমি যখন ওই যে অপারেটর করেছিলাম, অপারেটর যদি ট্রু হয় তাহলে 1 প্রিন্ট করে না, এরকম একটা জিনিস করাইছি তো, মনে আছে? এই যে ওই রকম আর কি, যে এইখানে আমাদের প্রিন্টের মধ্যে কোনো ভ্যালু আছে, তার মানে হচ্ছে এটা ট্রু, ঠিক আছে? তো এই জন্য কি করবে, একটা 1 প্রিন্ট করবে, 1 প্রিন্ট করে না আমাদের কোনো কিছু ট্রু হইলে। তো আর হচ্ছে প্রিন্টের জন্য কি 4, তার মানে হচ্ছে প্রিন্টের জন্য আগে সে প্রিন্ট 4 মানে 4 আউটপুট দিছে, তারপরে হচ্ছে এটা যেহেতু ট্রু, প্রিন্ট 4 এর মধ্যে যেহেতু ভ্যালু আছে এই জন্য সে ট্রু প্রিন্ট করছে, তাহলে আমাদের টোটাল আউট অফ রেজাল্ট কি আসবে? 41। ওকে, ভেরি বেসিক, বাট আবার বেসিকের মধ্যে অ্যাডভান্স। বুঝা গেছে? এবার আসো, এটা তো বুঝা গেছে, কিন্তু সেম কাজটা ইকো করে না। ইকোর মধ্যে তুমি ভ্যালু দিলে সে কি করবে না, সে ট্রু রিটার্ন করবে না। ধরো আমি যদি প্রিন্ট ইকো 4 দিই, দেখো সে আউটপুটটা কি দেয়, একটু ইরর দিবে সেগুলো, সে একটা সিনট্যাক্স ইরর দিয়ে দিবে। কারণ হচ্ছে কি ইকো কি করে না, ট্রু রিটার্ন করে না। তো এখন ট্রু রিটার্ন যদি না করে তাহলে তো এটা অবশ্যই ফার্স্ট হবে, ঠিক না? সে দেখো প্রিন্টের জন্য অলরেডি একটা তার সেটা ট্রু হইলে সাথে সাথে একটা 1 প্রিন্ট করে, তো ওইটা আমাদের এক্সট্রা সময় না, যেটা ইকোতে কিছুই করে না। ইকোতে যা শুধু তুমি যেটা দিছো তারাই শুধু ইকো করবে, তার ভ্যালু রিটার্ন ট্রু প্রিন্ট করবে না, বুঝছো? এটা হচ্ছে মূলত ইকো আর প্রিন্টের মধ্যে পার্থক্য। ইকো আর প্রিন্টের মধ্যে আরো কিছু পার্থক্য আছে, সেটা হচ্ছে ধরো আমি যদি এখানে ইকো টু এরকম দিই, তাহলে এখন আউটপুটটা কি আসবে বলো তো? সবগুলা একসাথে প্রিন্ট হয়ে যাবে, এই যে সবগুলো একসাথে প্রিন্ট হয়ে গেল। কিন্তু এখন দেখো আমাদের এই ইকোটা এখন কিসে আছে বলো তো? সে কি ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট নাকি বিল্ট ইন ফাংশন? সে ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট। কিন্তু এখন যদি জানা আমি বিল্ট ইন ফাংশনের মধ্যে বানাই দিই, এখন ঘটনা কি করবে বলো তো? এখন আউটপুট কি আসতে পারে? দেখো সে একটা ইরর দিছে, একটা বড় ইরর দিয়ে দিছে, সিনট্যাক্স ইরর দিয়ে দিছে। তুমি যখন তারে ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্টে রাখলা তার মধ্যে একাধিক ভ্যালু দিতে পারবা, কিন্তু যখনই তাকে কি করবা প্যারেনথেসিস দিয়ে বিল্ট ইন ফাংশন বানাই দিবা, তখনই সে বুঝে কি যে আমাকে একাধিক প্যারামিটার দিতে পারবা না। বুঝা গেছে? বাট তুমি যদি প্রিন্টের ক্ষেত্রে যদি একাধিক ভ্যালু দিতে যাও, সে একাধিক ভ্যালু কখনোই নিবে না। সে হোক প্রিন্টের মধ্যে যদি আমি রাখতে চাই একাধিক ভ্যালু, সে কি করবে না, রাখবে না। সে প্রথমে সে ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট হোক আর বিল্ট ইন ফাংশন হোক, সে একটা ইররই দিয়ে রাখবে, সেম ইরর, ঠিক আছে? সেম ইররই দিছে।
এখন এই জন্য কি করতে হবে, আমাদের তাকে একটাই দিতে হবে, প্রিন্টের ক্ষেত্রে একটাই দিতে হবে, বুঝে গেছে? এখন বুঝা গেছে প্রিন্টার ইকোর মধ্যে পার্থক্যটা আরো কিছু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আসো ধরো আমরা যদি স্কেলার ডাটা টাইপ বুঝি, কম্পাউন্ড ডাটা টাইপ আর স্কেলার ডাটা টাইপ। আমি বলছিলাম যে ডাটা টাইপ কয় ধরনের, দুই ধরনের হয়, একটা হচ্ছে স্কেলার ডাটা টাইপ আর একটা হচ্ছে কি কম্পাউন্ড ডাটা টাইপ। তো স্কেলার ডাটা টাইপগুলো হচ্ছে তুমি একটা মাত্র ভেরিয়েবলের মধ্যে এক ধরনের ডাটা রাখলাম, ঠিক আছে? সাপোজ ধরো হচ্ছে 4 রাখছো, হ্যাঁ, এটা রাখার পরে ইকো করে দেখছো কি ভেরিয়েবল এ, 4 আসছে। এখন আমি যদি চাই যে আমার এই ভেরিয়েবল এর মধ্যে আমি আরো কিছু ভ্যালু রাখবো, ঠিক আছে, আমি মাল্টিপল ভ্যালু রাখবো, সে এখন কি করতে পারে বলো তো? কি একটা রাইট আনসার দিবে নাকি সিনট্যাক্স এরর দিবে? একটা সিনট্যাক্স এরর দিছে, তার মানে বলছে যে আমার মধ্যে শুধু কি রাখবা, স্কেলার ডাটাই রাখতে পারবে, তার মানে হচ্ছে এক ধরনের ডাটা রাখা যাবে, মানে হচ্ছে একটা মাত্র ডাটা রাখা যাবে। এখন সাপোজ তুমি যদি একটা টেক্সট রাখতে চাও, আমি একটা টেক্সট প্রিন্ট করে দেখো, এই ভেরিয়েবল এর মধ্যে স্ট্রিং আকারে একটা কিছু স্ট্রিং রাখলাম, হ্যাঁ। এখন দেখো সে অবশ্যই এটার আউটপুট যেটা আমরা দিচ্ছি ওইটাই দিবে, বুঝে গেছে? এখন যদি আমরা এখানে যদি কমা দিয়ে যদি আরো একটা রাখতে চাই, সে নিবে? সে নিবে না। তো এখন ধরো তোমার কাছে 100 স্টুডেন্টের ডাটা আছে, ধরো এসএসসি যে পরীক্ষার্থী যারা ধরো 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিল, 1 লাখ স্টুডেন্টের তো অনেক হিউজ অফ ডাটা, বুঝে গেছে? এখন ওইটার তো তুমি আলাদা আলাদা নিতে হবে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা মার্কস আছে। সাপোজ ধরো বাংলায় সে কত পাইলো, ইংলিশে কত পাইলো, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা ডাটা আছে। তো এখন তোমার ওই সব ধরনের ডাটার জন্য তোমার কি করা যায়? দেখো তোমার 1 লাখ স্টুডেন্টের জন্য তাহলে কি 1 লাখ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে না? 1 লাখ স্টুডেন্টের জন্য 1 লাখ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এটাই তো। ভাই জানলাটা একটু লাগাই দিবেন, এই যে ভাই। সাউন্ড আসতেছে আমার এখানে অনেক। এখন দেখো তাহলে আমার 1 লাখ স্টুডেন্টের জন্য আমার 1 লাখ ডাটাটা যদি আমি রাখতে চাই, যে আমার তো একটা ভেরিয়েবলের মধ্যেই রাখতে হবে, ঠিক না? ওটা যদি আমি কাজ করতে চাই, তো এই জন্য আমাদের কি করা যায়? এই জন্য আমাদের বলছে যে যখন ওইটা হচ্ছে কম্পাউন্ড ডাটা টাইপ। কম্পাউন্ড ডাটা টাইপ আবার দুই ধরনের, একটা হচ্ছে কি অ্যারে ডাটা টাইপ আর একটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট হচ্ছে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যাব, পিএইচপি ওপিতে যাব, তখন আমরা ওইটা দেখবো, ঠিক আছে? এখন আমরা দেখবো হচ্ছে এর মধ্যে করে, ধরো সাপোজ আমি তো এরকম লিখলাম না যে এর মধ্যে যদি আমি কিছু এক্সট্রা কিছু ডাটা রাখি, বেশি ডাটা রাখি, তাহলে সে কি দিল? ইরর দিল, একটা ইরর দিয়ে দিছে। এখন যদি আমি তারে বলি যে একটা অ্যারে আকারে রেখে দিলাম, তার মানে এটা কি কিসে রূপান্তর হলো? সে অ্যারেতে রূপান্তর হয়ে গেছে। তো অ্যারেতে যদি আমি তারে কনভার্ট করি, তখন বলতে যে সে কোনো প্রবলেম নেই। তবে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি অ্যারেতে ডিরেক্ট প্রিন্ট করা যাবে না, অ্যারেকে ডিরেক্ট প্রিন্ট করা যায় না। তো এখন যদি আমি তারে আউটপুট চাই, দেখেন সে কোনো ইরর দিতেছে না। তো অ্যারে ডাটা টাইপের সাধারণত আমরা চেক করার জন্য দেখি হচ্ছে প্রিন্টার করে যদি ডাটাগুলো আমরা দেখি, ঠিক আছে, অ্যারে আকারে, তার মানে এই ডাটাটা কিসে আছে? অ্যারে আছে। এখন অ্যারে এখন না বুঝলেও চলবে, আমি জাস্ট শুধু আমাদের ডাটা টাইপ নিয়ে আলোচনা করতেছি, আসলে আমাদের কি কি ধরনের ডাটা নিয়ে পিএইচপি কাজ করে, যে আমাদের স্কেলার ডাটা টাইপ আর কম্পাউন্ড ডাটা টাইপ,
ঠিক আছে, এই দুই ধরনের ডাটা নিয়ে কাজ করে। তো স্কেলার ডাটা টাইপটা হচ্ছে সিঙ্গেল ডাটা যেগুলো থাকে এগুলো হচ্ছে স্কেলার ডাটা টাইপ, আর কম্পাউন্ড ডাটা টাইপ হচ্ছে কি অ্যারে ডাটা টাইপ, আর হচ্ছে অবজেক্ট। তো অ্যারে জিনিসটা আমি দেখালাম যে অ্যারে জিনিসটা মূলত কি, এটা এখন না বুঝলেও চলবে, বুঝা গেছে? এখন আসো আমরা পিএইচপিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এখন ইকোর প্রিন্টের মতো তো পার্থক্য বুঝেই গেছে, ঠিক না? এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ধরো তোমাদেরকে জব ক্ষেত্রে যাওয়ার পরে একটা কোয়েশ্চেন করা হলো যে ইকো প্রিন্ট 5, তাহলে এখানে আনসার কি আসবে? আমি আবার রিপিট করতেছি সেম টপিক। আনসার কি আসবে? 51 গুড 51। এই তো আমাদের 5টা হচ্ছে প্রিন্টের জন্য 5 আসলো, আর হচ্ছে রিটার্ন 2 প্রিন্ট করাতে কি হয়েছে 1 আসছে, ঠিক আছে? তো এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইকুয়াল প্রিন্টের মধ্যে এই পার্থক্যটা অবশ্যই তোমরা মনে রাখবা। আর একটা পার্থক্য বলছি যে এদের ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট আর বিল্ট ইন ফাংশনের মধ্যে ডিফারেন্সটা দেখাইলাম। যে ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট একটু আগে দেখো আমি একটা কিন্তু বিল্ট ইন ফাংশন লিখছি, সেটা হচ্ছে কি ছিল দেখো তো, প্রিন্টার দেখছো না, প্রিন্টারের সামনে আমাদের একটা প্যারেন্থেসিস আছে, কিন্তু আমরা যদি ধরো আমি আউটপুটে দেখলাম অবশ্যই একটা প্যারামিটার দিয়ে দিতে হবে ফাংশনরে। বুঝা গেছে? এই যে ধরো তার মধ্যে অবশ্যই তার প্যারামিটার দিয়ে দিতে হবে একটা। ধরো এই যে এখানে কোনো ইরর দেয় না, সে প্রিন্ট করছে, কিন্তু যখন আমি এই প্যারেন্থেসিসটা আমি সরিয়ে দিব তখন কি অবশ্যই সে ইরর দিবে না? হ্যাঁ, এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট আর বিল্ট ইন ফাংশনের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, ঠিক আছে? তাদেরকে অবশ্যই প্যারেন্থেসিস দিতে হবে, আর ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্টে তুমি প্যারেন্থেসিস দিলেও পারো না দিলেও পারো, ঠিক আছে? কোনো সমস্যা নাই, ওরকম কোনো মেজর সমস্যা দেখা দিবে না তার। এখন তাহলে এতটুকু তো বুঝা গেছে। এখন আমি ভেরিয়েবল নিয়ে যদি আলোচনা করি, ভেরিয়েবল জিনিসটা মূলত কি? ভেরিয়েবল জিনিসটা কি? যে কোনো একজন একটা এক্সাম্পল দাও। আচ্ছা, ভেরিয়েবল জিনিসটা মূলত হচ্ছে কোনো কিছুকে স্টোর করে রাখা, মানে কোনো ভ্যালুকে স্টোর করে রাখা, মানে জমা করে রাখা কোথাও। যে ধরো আমার এখানে আমরা এক কলসি পানি রাখা দিলাম যে ইন ফিউচার আমরা সেটা ইউজ করব, ঠিক আছে? ভেরিয়েবল ধরো আমি যদি এরকম করি যে ভেরিয়েবল এ ইকুয়াল হচ্ছে 10, মানে হচ্ছে আমি ভ্যালুটারে কি করে রাখলাম, স্টোর করে রাখলাম, ঠিক আছে? এখন যদি আমি ইকো করি, দেখো ইকো ভেরিয়েবল এ করি, তাহলে কি আসবে? আমার রেজাল্ট 10 আসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু এখন দেখো একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, যখন আমি আবার ভেরিয়েবল এ সমান সমান আবার যদি 20 রাখি, দেখো সে আবার 20 হয়ে যাবে, সে 20 হয়ে গেল। এখন ধরো ভেরিয়েবল এ এর মান আমি এখানে ধরো বি সমান সমান রাখলাম হচ্ছে তোমার 100, আবার বললাম যে ভেরিয়েবল এ সমান সমান হচ্ছে কি ভেরিয়েবল বি, বুঝা গেছে? এখন দেখো রেজাল্ট আসছে 100। এখন দেখো যে বারবার কি হইতেছে, একটা প্রবলেমের কারণ হয়ে দাঁড়াইতেছে, সেটা হচ্ছে কি আমাদের ভেরিয়েবল এর মান রাখলাম একরকম, প্রথমে বললাম তাকে তার মান হচ্ছে 10, বাট আমরা যখন এখানে যখন ভেরিয়েবলের মান পরিবর্তন করতেছি সে ভেরিয়েবলের মান অটোমেটিক পরিবর্তন হয়ে যাইতেছে, বুঝা গেছে? ভেরিয়েবলের মান প্রতিনিয়তই চেঞ্জ হয়, ভেরিয়েবলের মান কি হয়, প্রতিনিয়তই পরিবর্তন হইতে থাকে। এখন এটা তো একটা মোস্ট অফ দ্য প্রবলেম। দেখো এখন যদি আমি আমার সাইটের মধ্যে যে আমি কোথাও কারো একটা নেম বা ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থ যদি আমি প্রথমে রাখলাম হচ্ছে 1997, তারপর আমি আরেকজনের জন্য ডেট অফ বার্থ লিখলাম আমি 2000, আবার লিখলাম কারো ক্ষেত্রে 2007। এখন তাইলে লাস্ট যে আমি ইকো করব ডেট অফ বার্থ, সেটার আউটপুট কি আসবে? হ্যাঁ, শেষেরটা আসবে। তার মানে হচ্ছে কি আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাইতেছে, তাই না? তো এখন যদি আমার ওই ফার্স্ট যে ডাটাটা ওইটা যদি আমি দেখতে চাই, তার একটা প্রবলেম না?
জি স্যার, সবগুলো একসাথে হ্যাঁ, এখন এই প্রবলেমের জন্য এটার জন্য সলিউশন আছে, কোনো সমস্যা নাই। এটার জন্য আমাদের ডিফাইন আর কনস্ট্যান্ট ইউজ করি। আমরা কি করি? ডিফাইন আর কনস্ট্যান্ট ইউজ করি। সেটা হচ্ছে দেখো কনস্ট্যান্ট আবার দুইভাবে ডিক্লেয়ার করা যায়। একটা হচ্ছে CONST দিয়ে, আরেকটা হচ্ছে কি ডিফাইন লিখে। ঠিক আছে, তো CONST দিয়ে আমরা কি করি? এর মধ্যে ধরো 29। তো সেম আমি যদি এখন দেখো ইকো করি 29 আসছে। ঠিক আছে, এখন যদি আমি সেম কনস্ট্যান্টটা যদি আবার এ করতে চাই, দেখো তো সে চেঞ্জ হয় কিনা। কি বলবে দেখো, কনস্ট্যান্ট এ অলরেডি ডিফাইন। বুঝা গেছে? মানে সে অলরেডি এর মধ্যে তার কনস্ট্যান্ট অলরেডি সে ডিফাইন করে ফেলছে। এখন সাপোজ আমি যদি এখানে এখন বি নিই, তাহলে আর কোনো প্রবলেম সে করবে না। দেখো কোনো প্রবলেম করে না, সে একটা আউটপুট চাইছে। এখন ধরো আমি ইকোতে একটা ব্রেক করে দিলাম, তারপর হচ্ছে কি করলাম, ইকো বি, আমি আউটপুট বি চাইলাম, কনস্ট্যান্টের আউটপুট। দেখো বি আমাদের 30 আসছে। এখন সেম কাজটা আমরা ডিফাইনের ক্ষেত্রেও করতে পারি, যে আমাদের যেন ভ্যালু যেন ডুপ্লি না হয়, এই জন্য আমরা সেম কাজটা আমরা কিসে করব, আমরা ডিফাইনের ক্ষেত্রেও করতে পারি। ডিফাইনের ক্ষেত্রেও সেম, ধরো আমি এখানে এ রাখলাম আর তার ভ্যালুটা হচ্ছে ধরো আমি 29 রাখলাম। দেখো আমি যদি তার আউটপুট চাই কি, দেখো 29 আনসার আসছে। তো আমাদের ডিফাইনের জন্য আমরা বললাম যে ডিফাইনের মধ্যে এ নিয়ে নিলাম, নিয়ে বললাম যে এর মধ্যে কি রাখো, 29 রাখো। এখন আমরা যদি সেম ডিফাইনের ক্ষেত্রে যদি আবার অ্যারে নিতে চাই, অ্যারে রাখতে চাই, দেখো কি হবে, 30 যদি রাখি এবং আউটপুট যদি আমরা এ করতে চাই, দেখো এখন বলবো যে অলরেডি ডিফাইন করা আছে, কনস্ট্যান্ট এ অলরেডি ডিফাইন করা আছে। তো আমাদের কনস্ট্যান্ট আর ডিফাইনের কাজ মূলত সেম কাজটাই করে, কনস্ট্যান্ট আর ডিফাইন। তো এখানে ডিফাইন আমি এ রাখছি, এ রাখার পরে এর মধ্যে ভ্যালু রাখছি হচ্ছে 29, আর ডিফাইন এর মধ্যে আবার বলতেছি 30। তার মানে সে ডুপ্লিকেট ভ্যালু নেবে না, কখনোই সে ডুপ্লিকেট ভ্যালু নেবে না। এই জন্য বলবে যে কি অলরেডি সেটা ডিফাইন। এখন তাহলে আমাদের কনস্ট্যান্ট কেন ইউজ করব, আমরা ডিফাইন কেন ইউজ করব? কনস্ট্যান্ট আর ডিফাইনের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে, নাহলে তো তারা করতো না। এখন দেখো কনস্ট্যান্টের মধ্যে না বুঝলে মেসেজ দিও, অথবা বলি আমি শুনতেছি। এখন দেখো এখানে চাইলে একটা জিনিস পার্থক্য দেখো, কনস্ট্যান্ট CONST আর ডিফাইন যেটা, এখানের মধ্যে দেখো একটা জিনিস লেখা বোঝাই যায় যে কনস্ট্যান্ট কিন্তু ল্যাঙ্গুয়েজ কনস্ট্যান্ট, আর ডিফাইন কিন্তু দেখো বিল্ট ইন ফাংশন। বোঝা যায়? এখন যদি আমি ডিফাইন থেকে যদি প্যারেন্থেসিসটা সরাই নিই, কি হইতে পারে, একটা এরর দিবে না, সিনট্যাক্স এরর। আর সেকেন্ড পার্থক্য হচ্ছে, আমি যদি এখন একটা জিনিস তোমাদেরকে দেখাই, যে দেখো এখন আমার ডিফাইন এ করা আছে, মানে হচ্ছে ছোট হাতের এ, ছোট হাতের এ আর বড় হাতের এর মধ্যে আস্কি ভ্যালু আছে। কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তো তোমরা আছো, তোমরা হয়তো সি যে করছো শারিয়ার, তুমি হয়তো আস্কি ভ্যালু সম্পর্কে জানতে পারো। আস্কি ভ্যালু, হ্যাঁ আস্কি ভ্যালু আছে, যে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারে কি আস্কি ভ্যালু যদি আমরা দেখি, আমাদের ক্যারেক্টারগুলো যদি আস্কি টেবিলটা একটু দেখো, এখানে বড় হাতের এর মান হচ্ছে কত, 65, ঠিক আছে, বাট ছোট হাতের এর কত, 97 না? দেখো আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু আস্কি ভ্যালু আছে। এখানে ওই যে টেবিলটা একটু দেখে নিও তোমরা, আস্কি ভ্যালুর টেবিলটা, বুঝা গেছে? এই যে দেখো এখানে আমাদের ছোট হাতের এ হচ্ছে 97 আর বড় হাতের এ হচ্ছে 65,
তারপর বড় হাতের বি হচ্ছে 66, তারপর হচ্ছে ছোট হাতের বি হচ্ছে কি 98। এখন এটা হচ্ছে আমাদের মূলত পার্থক্য। তার মানে কি আমাদের ছোট হাতের এ আর বড় হাতের এ তো কখনোই এক না, তাই না, যেহেতু তাদের আস্কি ভ্যালু ভিন্ন। তো এখন তাহলে আমার যদি ছোট হাতের এ আর বড় হাতের এ যদি দিই, দেখো এখন কিন্তু সে আর বলবে না যে তোমরা ডুপ্লিকেট, ঠিক আছে, বলবে না যে অলরেডি ডিফাইন্ড, সেটা সে বলে নাই। কিন্তু এখন যদি আমি বড় হাতের এটার যদি আউটপুট চাই, ইকো যদি বড় হাতের টারে চাই, দেখো দেখো সে অবশ্যই আউটপুট দিয়ে দিছে সুন্দর, সে কোনো ঝামেলা করে নাই, সে আউটপুট দিয়ে দিছে। তার মানে কারণ হচ্ছে তাদের ওই যে আস্কি ভ্যালু চেঞ্জের কারণে সে বুঝে নাই যে আসলে দুইটাই যে সেম জিনিস, সেটা বুঝতে পারে নাই। এখন দেখো সেম জিনিসটা যদি আমি কনস্ট্যান্টের ক্ষেত্রেও করি, সেম আউটপুটই আসবে, বা সে বুঝতে পারবে না যে আসলে তারা সেম ক্যারেক্টারের ছিল। দেখো সেম রেজাল্ট, সেম আউটপুট। আচ্ছা আমি একটু ভ্যালুগুলো চেঞ্জ করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। ধরো 38 করে, দেখো 38, ঠিক আছে। এখন সে আসলে বুঝতে পারে নাই যে এখানে কি প্রবলেম। কিন্তু আদৌ কি আমাদের বড় হাতের ছোট হাতের আমাদের ক্যারেক্টার তো একটাই, তাই না, সে হোক বড় হাতের হোক সেটা ছোট হাতের, এটা কি তাও কি তাদেরকে আমাদের অ্যাক্সেস করতে দেওয়া আসলে উচিত? কি বলো তোমরা? এখন দেখো এখানে যদি আমি তাকে যদি জাস্ট ট্রু করে দিই, এখানে তাকে কি করি, ট্রু করি, এখনই দেখো প্রবলেমটা হবে। কনস্ট্যান্ট এ অলরেডি ডিফাইন। এখন দেখো অলরেডি ডিফাইন সে কেন বলছে, কারণ হচ্ছে কি, কারণ সে বুঝে গেছে যে আসলে তুমি ক্যারেক্টার যেটাই দাও, যে ছোট হাতের এ দাও আর বড় হাতের এ দাও, তোমার আস্কি ভ্যালু চেঞ্জ হইলেও তুমি মূলত জিনিস কি, মানুষ একজনই। তুমি বোরকা পরো আর তুমি এমনি আসো, তোমরা আসলে মানুষ একজনই। তোমাদের বাহ্যিক সুরত পরিবর্তন হইলেও তোমাদের কি মেন ভিতরের জিনিস কিন্তু সেম। তোমাদের ক্যারেক্টার ছোট হাতের এ যেমন, বড় হাতের স্মল আর কি ক্যাপিটাল দুজনেরই কি সেম, একই জিনিস, তারা একই জিনিস। কিন্তু সেম জিনিসটা যদি আমরা কনস্ট্যান্টে করতে যেতাম, কনস্ট্যান্টে এরকম কোনো ওয়ে নাই, কনস্ট্যান্টে তো এরকম কোনো সুবিধা তারা দেয় নেই, যার কারণে আমরা কনস্ট্যান্ট থেকেও ডিফাইনের মধ্যে একটা ফিচার বেশি পাবো। বুঝা গেছে? এতটুকু বুঝছো কিনা? তাহলে আমাদের কনস্ট্যান্ট কেন আমরা ইউজ করব, প্রথম প্রশ্নে আসো, কনস্ট্যান্ট কেন ইউজ করব আমরা ভেরিয়েবলের পরিবর্তে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা কনস্ট্যান্ট আর ডিফাইনের মধ্যে কি পার্থক্য পেলাম। বুঝা যায়? শারিয়ার আচ্ছা সমস্যা নাই, ভিডিওটা যখন আবার দেখবা রিপিট করবা তখন আরো ভালো করে ক্যাচ করা যাবে। এখন দেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, এই জিনিসগুলা যদিও আমরা বেসিকের মতো এই জিনিসগুলো অবশ্যই অ্যাডভান্স আলোচনা, এই জিনিসগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হবে, ঠিক আছে? তো আমি যখন ভিডিওটা দিয়ে দিব তখন আবার ভালো করে ভিডিওটা দেখিও সবাই। তাহলে আমাদের কনস্ট্যান্ট আর ডিফাইনের সমস্যা সমাধান হইলো। এখন আমরা চাইলে ইকো প্রিন্টের পার্থক্য আমরা বুঝে গেছি, ইকো প্রিন্টও কীভাবে কাজ করে সেটা আমরা বুঝে গেছি। এখন চাইলে আসো আমরা ভেরিয়েবল নিয়ে আরও কিছু আলোচনা করি। সাপোজ যদি ভেরিয়েবল নিয়ে ধরো ভেরিয়েবলের মধ্যে আমরা যদি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, নাকি আজকে এতটুকু রাখবো? শারিয়ার কি বলো? তুমি যদি নিতে পারো তাহলে আরও কিছু আলোচনা করব, কারণ হচ্ছে ওইখানে আতিক আর ওই আফরিন সুলতান ওনাদের অলরেডি অনেকটুক জানে, ওনারা নিতে পারবে। আচ্ছা এটা একটা দাম আগে শেষ করে দিন, এটা লাস্ট। আচ্ছা আমি চাইছি আসলে অপারেটর নিয়ে কিছু কথা বলতে আর কি, পিএসপির অপারেটরগুলো নিয়ে এক দুটো অপারেটর নিয়ে কথা বলে ফেলি। আচ্ছা ঠিক আছে, অপারেটর নিয়ে কথা বললে নেক্সট ক্লাস আমরা খুব
তাড়াতাড়ি কাজ করতে পারবে। এখন দেখো পিএইচপিতে কিছু অপারেটর আছে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন। দেখতেছো না স্ক্রিনে? আমি এগুলো লিখতেছি না, লিখতে গেলে সময় নষ্ট হবে, এই জন্য। অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, স্ট্রিং অপারেটর, অ্যারে অপারেটর, কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন এই অপারেটরগুলোর মধ্যে এক একটা অপারেটরের এক একটা কাজ। এখন প্রথমে যদি আমরা অ্যারিথমেটিক অপারেটর আসি, অ্যারিথমেটিক মানে কি বোঝা যায় বলো তো? অ্যারিথমেটিক ওয়ার্ডটা দ্বারা কীরকম টাইপের বোঝা যায়? ম্যাথমেটিক্স টাইপের কিছু একটা বোঝা যায় না, যেখানে ম্যাথ রিলেটেড কিছু একটা। তো আমরা ম্যাথে সাধারণত আমরা কি করি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস আর কি স্কোয়ারও তো করি, তাই না? এই জিনিসগুলো তো আমরা মোটামুটি ম্যাথমেটিক্যাল টার্মে তো এই জিনিসগুলো করি, তাই তো? তা এখন ধরো হ্যাঁ বলো। আচ্ছা, এখন আমাদের প্রথমে যদি আসি আমরা অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর আছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস আর পাওয়ার। এখন আমি যদি এই কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলি, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। 20 আর 30, যেহেতু তোমার প্রোগ্রামিংয়ে অল্প স্বল্প আইডিয়া আছে আগে থেকে। ইকো যদি ধরো আমি এ প্লাস বি করলাম, তাহলে আউটপুটটা কি আসবে? মূলত 3 আর 20 50, ঠিক না? 50। আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম আমরা, যোগ বোঝা গেছে। তো সেম জিনিসটারে যদি আমি বিয়োগ করতে চাই, -10 কেন হলো বলো তো? কারণ বি বড়, এ ছোট, তাহলে অবশ্যই তো -10 আসবে, তাই না? তো এখন আমি যদি গুণ করতে চাই তাদেরকে, কত আসবে? 600 না? তারপর হচ্ছে ধরেন আমি যদি ভাগ করার ক্ষেত্রে আমি একটু মানগুলো একটু চেঞ্জ করে দিই। দেখেন এখানে যদি আমরা 5 করি, কত হলো? 4, ঠিক না? এখন কেন হয়েছে? কারণ হচ্ছে এটা ভাগ। এখন যে কিছুদিন আগে ওই ইয়ার ভিডিওটা দেখছিলাম আমরা, জানি বলে ওর নাম ফ্রিল্যান্সার নাসিম, সে মডুলাসের একটা সংজ্ঞা দিছিল পার্সেন্টেজ অপারেটর। তো আমি আমার জীবনে সে একটা উদাহরণ দিয়েছিল, সেটা পার্সেন্টেজ। দেখো আজকে আমরা পার্সেন্টেজ অপারেটর দেখি, তাইলে হ্যাঁ পার্সেন্টেজ অপারেটর মানেটা কি দেখো। আমরা যদি এখানে একটু ইয়া লিখি, 19 লিখি, 19 দেখো। এখন 5 দিয়ে যদি 19 লিখি, এখন 5 দিয়ে যদি আমরা 19 ভাগ করি কত হবে? দেখো তো ভাগশেষ কত হবে বলো তো? 3 5 15, ভাগশেষ হবে 4, তাই না? হ্যাঁ, এখন আউটপুট আসবে আমাদের 4, ঠিক আছে? কারণ হচ্ছে মডুলাসের কাজ হচ্ছে আমাদের আউটপুট কি দিবে? সে হ্যাঁ ভাগশেষটা দিবে। এখন যদি আমি এখানে 29 লিখি, তো এখানের ক্ষেত্রে তার ভাগশেষ যত হয় সে ততই দিবে। এখানেও 4। ধরো আমি যদি এখানে 27 দিতাম, তাহলে হয়তো কত? 2, ঠিক না? তো এটা হচ্ছে মডুলাস অপারেটর। এটা কি বলে? মডুলাস বলে। বুঝে গেছে? মডুলাসের কাজটা কি মূলত? মডুলাসের কাজ হচ্ছে যে আমাদের ভাগ করার পরে ভাগশেষ যেটা থাকবে সেটাই কি? তার মডুলাস, ঠিক আছে? এখন মডুলাস তো আমরা বুঝে গেলাম, এটা তার মানে কখনো এটা পার্সেন্টেজ অপারেটর হইতে পারে না। কারণ পার্সেন্টেজ বের করার জন্য আমরা মূলত কি করতে পারি? একটা জিনিস চিন্তা করো তো, আমরা মূলত পার্সেন্টেজটা কীভাবে বের করি? যদি আমি বলি 27 টাকার 5% মানে কত, এটা আমরা কীভাবে বের করি নর্মালি? তো আমি যদি 27 টাকার 5% বের করতে চাইতাম, এখন কি করব? কি করা যায়? শতকরার অঙ্ক করো নাই ক্লাস না 6-7 তো মনে ছিল। দেখো আমাদের এখন 27 আসে কিসের মধ্যে? এর মধ্যে। গুণ কত পার্সেন্ট পাবো আমরা? 5% পাবো। ভাগ হবে কত দিয়ে? 100 দিয়ে, ঠিক না? পার্সেন্টেজ তো মূলত 100 দিয়ে ভাগ হয়।
এখন যদি আমি এই পার্সেন্টেজটা করি কত পার্সেন্ট, 1.35%, এরকম হয় না? 27 টাকার 5% মানে, আচ্ছা 100 টাকার 5%, তাহলে বুঝবা বেশি। 100 টাকার 5%, 100 টাকার 5% মানে তো 5% হবে, 5ই হবে, ঠিক না? 5 টাকা হবে না? 100 টাকার 5% মানে 100 টাকার 20% মানে হচ্ছে 20 টাকা। এটা তো নর্মালি বোঝাই যায়। দেখো 20 টাকা। এখন এটা কিভাবে করছি তোমরা একটু খাতা কলমে একটু পড়ে দেখবা কালকে। খাতা কলমে লিখা যে 100 টাকার 20% মানে কত টাকা, এটা একটু খাতা কলমে লিখে তারপরে ওই যে আমার এটার সাথে মিলাইবা। ওকে, এই কোডটা আমি ছোট করে তোমাদেরকে দিয়ে দিতেছি। এটা খাতার করার পরে একটু চেক করে দেখিও যে আসলে অঙ্কটা ঠিক আছে কিনা। আমি দেখো যে মেসেজের এখানে দিয়ে দিতেছি। আচ্ছা, তারপরে ওইটার পরে আমাদের আরেকটা কাজ আছে, এটা হচ্ছে কি পাওয়ার আছে। কি পাওয়ার আছে? তো পাওয়ার মূলত একটু ভ্যালুগুলো ছোট করে দিই, 3 আর এখানে 2 দিই। ধরো ভেরিয়েবল এ স্টার স্টার ভেরিয়েবল বি কি আসতে পারে 9। কেন হইলো বলো তো? 3-এর উপর যদি স্কোয়ার করি আমরা, 3-এর উপর স্কোয়ার করলে কত হবে? অবশ্যই 9 হবে, তাই না? 3-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে আমাদের আনসার আসবে কত? 9। এবার এটা মোটামুটি অ্যারিথমেটিক অপারেটরটা মোটামুটি গেল। তারপরে আসে হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে কোনো কিছুকে অ্যাসাইন করে দাও, মানে ভ্যালুটাকে অ্যাসাইন করে দাও, মানে আমি সমান সমান তুমি মানে হচ্ছে আমার যে বৈশিষ্ট্য আছে এটা সব বৈশিষ্ট্য তোমার। তো অ্যাসাইনমেন্ট মূলত এই জিনিসটাই করে। দেখো এক্স সমান সমান ওয়াই, কিছুক্ষণ আমি গিয়ে কিন্তু আমি অ্যাসাইনমেন্ট অপারেটরের একটা উদাহরণ দেখাই দিচ্ছি। সেটা কি ছিল বলো তো? এই যে ধরো আমি এ এর মান লিখলাম আর বললাম কি বি সমান সমান হচ্ছে কত? ভেরিয়েবল এ। এখন বি মানে কত এখানে? এ, তার মানে এখানে অ্যাসাইন করে দিলাম। এখন বি মানে হচ্ছে ভেরিয়েবল এ। এখন যদি আমি বি এর আউটপুট চাই তাহলে আমার আউটপুট কত আসবে? অবশ্যই 3, তাই না? অবশ্যই 3। এখন এটা হচ্ছে অ্যাসাইন করে দিলাম, তাকে কি করে দিলাম? অ্যাসাইন করে দেওয়া হলো আমার। এখন আসো যোগ করা। এই যে দেখো আমরা কিছুক্ষণ আগে যোগ বিয়োগের কিছু কাজ করছিলাম আমরা, তাই না? এই যে যোগ কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয়, তো ওই জিনিসটার শর্টকাট যদি আমি করতাম, ধরো সাপোজ আমি বি এর মান রাখলাম হচ্ছে 5, তো আমি বললাম যে এ প্লাস অফ ইকুয়াল কত আসছে? 8। বুঝে গেছে? এখন আমি যদি এটার একটু বড় করি, 8 করি, মাইনাস অফ ইকুয়াল মানে হচ্ছে তার থেকে সে বিয়োগ হয়ে যাবে, 3 হবে। তো ওই যে তোমার তো আর তাইলে এই জিনিসটা জানা থাকলে তো তাহলে তোমার আর ওই যে যোগ বিয়োগ আলাদা আলাদা লেখার দরকার নেই, তাই না? সহজে এটা করে ফেলতে পারবা। তারপর আসো এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করে নিও, এই বাকি 3টা তোমরা প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? নিজে থেকে প্র্যাকটিস করবে, দেন আমি কালকে মডুলার সেটটা বা যে কোনো একটা তোমাদেরকে জিজ্ঞেস করবো এটার আনসারটা, ঠিক আছে? বুঝে যাবে? আচ্ছা, কম্পারিজন অপারেটরটা আলোচনা করে দিব, এটাও করে দিই কেমন? না, এখান থেকে একটা কাজ করি, এখান থেকে আমরা 2টা আলোচনা করি, শুধু এই প্রথম 2টা আলোচনা করি। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের 2টা যদি আমরা 8 করি তাহলে দেখো এ আর বি সমান সমান না? ইকো এ, আমি একটু আগে দেখাইছিলাম ইকুয়াল দেওয়া মানে হচ্ছে অ্যাসাইন করে দাও, মানে এ এর ভ্যালু বিতে দিয়ে দাও। কিন্তু ডবল অফ ইকুয়াল মানে হচ্ছে তারা দুজন সমান কিনা সেটা সে কি করবে? চেক করবে। তো এখন এটা তো এটা যেহেতু ট্রু না, তারা তো সমান সমান, ঠিক না? তারা দুজনই তো সমান। এখন আমাদের আউটপুট আসবে হচ্ছে 1, কারণ যেহেতু তারা ভ্যালু ট্রু রিটার্ন করবে। ওই যে মনে আছে কেন প্রিন্টের জন্য 1 প্রিন্ট করছে? ভ্যালু আছে এই জন্য। এখন
এখানে দেখো একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে, এ আর বি তো সমান। আচ্ছা, তাহলে এর আগে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে স্ট্রিং আর ইন্টিজারের মধ্যে পার্থক্যটা কি। স্ট্রিং কি বলো তো? ডবল কোটেশনের মধ্যে বা সিঙ্গেল কোটেশনের মধ্যে যাই রাখা হয় সেটাই কি স্ট্রিং। ধরো এখানে বাংলাদেশ, আর এখানে ধরো ভেরিয়েবল এর সমান সমান হচ্ছে 29। এখন এটার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে ইন্টিজার টাইপ আর এটা হচ্ছে কি স্ট্রিং টাইপ। তার মানে যে স্ট্রিং হচ্ছে আমাদের সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশনের মধ্যে যা কিছু রাখা হয় সব কিছুই কি স্ট্রিং। এখন এখানে যদি আমি স্ট্রিংটারে যদি 29 রাখি, এটাও স্ট্রিং, ঠিক আছে। এখন কিন্তু সেই ইন্টিজার না, ইন্টিজার স্ট্রিং এর মধ্যে পার্থক্য আছে। এখন একটা প্রবলেম হয়েছে, দেখো এখন এই জিনিসটারে যদি আমি স্ট্রিং করে দিই, এখন সে চেক করে দেখবে যে কি একটা স্ট্রিং একটা কি আউটপুট দেখো ঠিক 1 দিয়ে রাখছে। সে আউটপুট কি করে রাখছে? 1 দিয়ে রাখছে। বাট আসলে কি আমাদের এই দুইটা সমান? আদৌ কি আমাদের এই দুইটা সমান কিনা? বুঝে নাই মনে হয়। তোমরা ক্লাসে আসো? হ্যাঁ বলিও। আচ্ছা, আদৌ কি আমাদের এই দুইটা সমান কিনা? এটা হচ্ছে স্ট্রিং আর এটা হচ্ছে কি আমাদের ইন্টিজার। বুঝা গেছে? আসলে আমাদের এই দুইটা সমান না, বাট সে দেখায় রাখছে কি আউটপুট 1 দিয়ে রাখছে। তার মানে হচ্ছে কি এটা ট্রু, মানে আউটপুট দিয়ে রাখছে কি 1। তার মানে সে বুঝতে পারে নাই যে তার মধ্যে স্ট্রিং এর। তো এই জন্য হচ্ছে আমাদের সেটা কোন টাইপের ডাটা সেটা সহ চেক করার জন্য আরও একটা ইকুয়াল দিতে হবে। তো 3টা ইকুয়াল যখন আমরা দিব তখন সে টাইপ চেক করবে যে এটা তো 8 ঠিক আছে, এটাও 8 ঠিক আছে। এখন সে আরেকটা ইকুয়াল দিয়ে সে কি চেক করবে? এটা টাইপটা চেক করবে আসলে কি তাই সে ইন্টিজারটা টাইপ নাকি মানে কোন টাইপের ডাটা সে এটা চেক করবে। তো চেক করার পর যখন সে দেখলো যে এটা একটা স্ট্রিং এর একটা ইন্টিজারের, তার মানে তারা সমান নয়। আর আমি আগেও একবার বলছিলাম যে ফলস হওয়া মানে হচ্ছে নাথিং প্রিন্ট করবে, মানে জিরো না। ফলস হওয়া মানে কি প্রিন্ট করবে? নাথিং, মানে কিছুই প্রিন্ট করবে না, মানে এটা হচ্ছে ফলস, এটার মধ্যে কিছুই নেই। সাউন্ড আসতেছে না? তো স্পিকার মিউট করেছিল। আচ্ছা দেখো আমি আবার বলি তাইলে, এই যে দেখো এই যে এখন তো সে তারা বুঝতে পারলো না যে এটা আসলে কি। দেখো ট্রু প্রিন্ট করছে, এখানে সে ট্রু প্রিন্ট করলো। এই জন্য আমাদেরকে অবশ্যই তো তারা তো অবশ্যই সমান না, একটা হচ্ছে স্ট্রিং একটা ইন্টিজার। তো এটা তারা তো সমান বলতে দেওয়া তো অবশ্যই এটা আমাদের জন্য ঠিক না। এর জন্য আরও একটা ইকুয়াল যখন আমরা দিব তখনই সে চেক করবে কি এটা আদৌ কি স্ট্রিং না ইন্টিজার। সে টাইপটা চেক করে নিবে। টাইপ চেক করে যখন দেখবে যে এ হচ্ছে ইন্টিজার আর এ হচ্ছে কি স্ট্রিং, তো তাদের মধ্যে পার্থক্য আছে অনেক বেশি। সেই জন্য যখন আউটপুট চাইবে, সরি সেভ করা হয়নি, দেখো এখন যখন আমি আউটপুট চাইবো তখন দেখবো যে নাথিং, মানে কিছুই আসবে না। ফলস মানে হচ্ছে কি নাথিং, বুঝা গেছে? ফলস মানে জিরো আসবে না, ফলস মানে হচ্ছে নাথিং, কিছুই আসবে না, বুঝা গেছে? আর যদি ট্রু হয় তাহলে 1 প্রিন্ট করবে, আর ফলস হলে নাথিং প্রিন্ট করবে। এতটুকু বুঝা গেছে যে আমরা ট্রিপল ইকুয়াল কেন দিব? আমাদের সমান কিনা এবং সেটা টাইপও সমান কিনা, আমাদের সেম টাইপের ডাটা কিনা, তখনই সে ট্রিপল ইকুয়াল দিয়ে আমরা চেক করবো। ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই আমরা তাহলে শেষ করি। হ্যাঁ, আমি ভিডিওটা আপলোড দিয়ে দিব।